আচ্ছা আপুরা চলে আসলাম। আমি এখন কাপড় থেকে কাপড়ের বাঁধনগুলো খুলবো। এখন আমি একটা একটা করে এই হচ্ছে কাপড়গুলো আমি ধুয়ে নিয়ে আসছি। এখন আমি সবাই চলে আসেন একজন একজন করে, আমি বাঁধনগুলো খুলি, পাশাপাশি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি বাঁধন খুলতে খুলতে। ঠিক আছে? তো একটা একটা করে আমি খুলি বাঁধন। শুরুতে এটা করি কারণ এটা তো কয়েকটা রং করা হয়েছে। আচ্ছা শুরুতে এটা করি। আচ্ছা, ফাহমিদা তাসনিম আপু বলেছে, আপু আপনার উত্তর হচ্ছে ভ্যাট রং। সাধারণত আমরা সব রঙের জন্যই ভ্যাট রংটা ইউজ করি, কিন্তু ভ্যাট রঙের সব প্রবলেম হচ্ছে লাল রং এবং কালো রং ভ্যাটে ভালো আসে না। ঠিক আছে? নষ্ট হয়ে যায়, ভ্যাটে হচ্ছে না। তখন আমরা যেটা করি, লাল এবং কালোর জন্য আমরা ভ্যাট না করে সালফার রং ব্যবহার করি। ঠিক আছে? শুধু লাল এবং কালো এই দুটো রং আমরা ভ্যাটে না করে সালফারে করি, আর বাদ বাকি সব রঙের জন্য আমরা সালফার রংটাই ব্যবহার করে থাকি, সরি ভ্যাট রং ব্যবহার করে থাকি। আচ্ছা, সুলতান আহমেদ আপু আপনি আছেন এতক্ষণ, সেদিন কিনা জানি না। কোনো প্রশ্ন থাকলে কাজ সম্পর্কিত এতক্ষণ যা যা করিয়েছি তার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। ওকে, ওকে। তো আমি বাঁধনগুলো খুলে নিচ্ছি কাপড় থেকে একটা একটা করে। রাফিজানিলা আপু, বিছানার চাদরের যে নামগুলো হয় সেগুলো হচ্ছে স্বাভাবিকভাবে থাই কটন এবং চায়না কটন এই ধরনের কাপড়ই আসলে মূলত বিছানার চাদর করা হয়ে থাকে। ঠিক আছে? সাধারণত এই ধরনের কাপড়ই বিছানার চাদর হয়। তবে চাইলে মার্কিন কাপড়ও করা যায়। আবার আমাদের বাংলাদেশে লোকাল কিছু কাপড় আছে বড় বড় বহরের, 2.5-3 হাত বহরের যে কাপড়গুলো থাকে সেগুলো দিয়ে আপনি চাদর করতে পারবেন। হ্যাঁ, শাড়ির ক্ষেত্রে হচ্ছে আপু 3 থেকে 3.5 তোলা রং লাগে। তাজরিন আপু, প্রশিয়ান কালারের ক্লাস হচ্ছে না আজকে। আমাদের ক্লাসের বিষয় ছিল ভ্যাট এবং সালফার, এই দুটো রং দিয়ে আমরা কাজ করব। তো এই দুটো রং দিয়ে আমরা কাজ করেছি, প্রশিয়ান দিয়ে আমরা কাজ করিনি। ঠিক আছে? তো এটা হলো আমাদের একটা বাঁধন গেল। আমরা আলাদা একটা পানি পানি দিয়ে দিচ্ছি আমরা এখানে। কাপড়গুলো বাঁধন খুলে আমরা ধুয়ে ফেলবো, তো আমি একবারই পানিতে দিয়ে দিচ্ছি, পাশাপাশি আমরা ধুয়ে ফেলতে পারবো। আচ্ছা, ওকে। নূরজাহান আপু, ভ্যাটে হচ্ছে খয়েরি রংটা ঠিক পাওয়া যায় না, কিন্তু কফি রংটা ভ্যাটে করা যায়। ঠিক আছে? এটা ইয়ে হয়ে গেছে কাটারটা। আচ্ছা, হ্যাঁ রাফিয়া হেপি আপু, বাকি কালারগুলো ভ্যাটে ভালো আসে না যদি ঠিকমতো করতে পারেন তাহলে। ঠিক আছে? ভ্যাটে বা সালফারে যে কোনো রঙই আসলে ম্যাজেন্টা রঙটা একদমই ভালো আসে না। পারফেক্ট আসে না, আসলে ভালো হয় কিছুটা, কিন্তু পারফেক্ট যে ম্যাজেন্টা সেটা আসে না। সুতরাং ম্যাজেন্টা রঙটা ছাড়া বাকি রঙগুলো ভ্যাটে ভালো আসে। লালটা ছাড়া, কালোটা ছাড়া ম্যাজেন্টা, এই রঙগুলো আসলে ভ্যাটে তেমন একটা ভালো আসে না, আর এই রঙগুলো তেমন আমরা ব্যবহার করেও থাকি না। ঠিক আছে? টোটাল শাড়িতে 3 থেকে 3.5 তোলা রং লাগে। 2 তোলা রঙেও হয়ে যায়, কারণ অনেক সময় দেখা যায় আমরা শাড়িটা খুব বেশি বেঁধে ফেলি, তখন আমাদের কিন্তু রংটা কম কম লাগে, কারণ যেহেতু বেশি অংশ বাঁধার মধ্যে চলে গিয়েছে, সুতরাং আমাদের তো খালি জায়গা অল্প। তো অল্প জায়গার জন্য আমাদের অল্প রং ব্যবহার করতে হয়। তো এটা হচ্ছে আমরা সাদা কাপড়ের উপর ঝর্ণা করেছিলাম, এটা হচ্ছে ঝর্ণা বাঁধনটা। ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের যে লাল রঙে আমরা ঝর্ণা করেছিলাম এবং একই নীল রঙে আমরা কাজ করেছি সেটা। তো এখন এটা খুলে ফেলি ধীরে ধীরে।
হ্যাঁ হ্যাঁ আপু বলবো, ল্যাভেন্ডার কালার পাওয়া যায় না আপু। এগুলো আসলে মিক্সড কালার, তো একেবারে প্রাইমারি যে কালারগুলো হয়ে থাকে একেবারেই প্রাথমিক লেভেলের, সেই কালারগুলো আসলে মূলত আমরা সৃষ্টি করতে পারি, ভ্যাটে আমরা করতে পারি। কিন্তু বাদ বাকি যেই মিক্সড যে কালারগুলো হয়ে থাকে সেকেন্ডারি টারশিয়ারি, হ্যাঁ, ওই রঙগুলো আসলে আমরা পাই না। কামিজের জন্য কামিজ আমরা কালকে করব অবশ্য। কামিজে 3 গজ কাপড় লাগে, সুতরাং 3 গজ কাপড়ে আমাদের ভ্যাট রং লাগে হচ্ছে 1 তোলা, আর সালফার রং লাগে হচ্ছে 3 গজ কাপড়ে 3 তোলা। ফার্স্টটা আসলে আপু সুলতানা যে আপু সেটা ছিল হচ্ছে একটা ইয়ে কি বলে 3 কোণা যে সমুচা বাদ ছিল স্যান্ডউইচ, সেটা। আচ্ছা এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে সাদার মধ্যে করেছি আমরা নীল রং, একই বাঁধন। এটা হচ্ছে আমরা লালের মধ্যে করেছি নীল রং, একই বাঁধন। এটাও ভ্যাট রং, এটাও ভ্যাট রং। কিন্তু দেখেন লালের মধ্যে যখন আমরা করেছি মাঝখানে মাঝখানে কিন্তু হলুদ হলুদ একটা একটা আভা চলে আসছে, হলুদ রং চলে আসছে। কারণ হলুদ রংটা কোত্থেকে আসলো আপনাদের প্রশ্ন থাকতে পারে। এই হলুদ রংটা হচ্ছে আমাদের হাইড্রোজ এবং কস্টিক, এই দুটো কিন্তু ব্লিচ হিসেবে কাজ করে। তো এই দুটো ব্লিচ হিসেবে যখন কাজ করছে তখন লাল রংটাকে তারা বার্ন করে ফেলেছে, ঠিক আছে, বার্ন করে এখানে একটা হলুদ আভা চলে আসছে। তো যখনই আমরা অন্য রঙের কাপড়ে কাজ করবো চেষ্টা করবো খুব দ্রুত সময়ের মধ্যে আমরা নাড়াচাড়া করে কাপড়টা রং থেকে তুলে ফেলতে, আদারওয়াইজ কিন্তু এরকম বেশি এর চেয়ে বেশি বার্ন হয়ে যায় অনেকের ক্ষেত্রে। আমরা তো দ্রুত তুলে ফেলেছি, অনেকে আরও বেশিক্ষণ রাখে, 10-15 মিনিট রাখে। 10-15 মিনিট রাখলে লালের চিটিফোঁটাও এখানে থাকবে না, ঠিক আছে। তো 2-3 মিনিটের মধ্যে আমাদের অন্য কাপড়গুলো যদি অন্য রঙের কাপড়ে আমরা ভ্যাট রং করি তখন 2-3 মিনিটের মধ্যে তুলে ফেলতে হয়, এটা মাথায় রাখবেন। আচ্ছা, কী কী রং মিক্স করলে কী রং হয় সেটা জানার জন্য আপনাকে ইউটিউব দেখতে হবে, আর্ট শিখতে হবে, হ্যাঁ, গুগল দেখতে হবে। আপনি আর্ট শিখলে এই বিষয়গুলো জানবেন। যেহেতু এটা আর্টের ক্লাস নয়, আমরা এখানে মিক্স করলে কী হয় সেটা আমরা ইয়ে করছি না। ভ্যাটে কোন রং ভালো সেটা বলা হয়েছে। হ্যাঁ শাহনাজ আপু, আপনি হচ্ছে এক কাপড়ে যদি একবার একটা রং করেন চাইলে পুনরায় অন্য একটা রঙও করা যেতে পারে, ভ্যাট রং, অসুবিধা হয় না এটাতে, ঠিক আছে। আচ্ছা, তো আর এটা হচ্ছে আমাদের যে গোল সার্কেল আমরা মাঝখানে করেছিলাম সেলাই করে, এটা হচ্ছে সেটা। দেখতে থাকুন সবাই। খুব টাইট করে বাঁধতে হয়, এখন খুলতে গেলে আসলে কষ্টটা বোঝা যায়। বাঁধার সময় তো বেঁধে ফেললাম, খোলার সময় আসলে মজাটা হয়। আসলে হাত থাকে পিচ্ছিল হয়ে থাকে হাত, কারণ কেমিক্যালগুলোতে কাজ করলে হাতটা একটু পিচ্ছিল হয়ে যায় ধোয়ার সময়, কারণ হাতই তো ধুতে হয়। তো কেমিক্যালগুলো লাগার ফলে হাতটা পিচ্ছিল হয়ে যায়, আর সে সময়টাতে এভাবে বাঁধন খুলতে খুবই কষ্ট। আপনি বললে আলাদা আলাদা প্যাকেট করে দিবে রাফিয়া হ্যাপি আপু, যদি বলেন আমাকে আলাদা আলাদা করে দেন, করে দিবে। ওকে, তো এটা দেখেন, এটা হচ্ছে মাঝখানে আমরা যে গোল করেছিলাম সেটা, একটু দেখেন কত সুন্দর হয়েছে এটা। একেবারে মাঝখানে আমরা একটা গোল করেছি, আর চারদিকে কিছুটা আমরা ঝর্ণা করেছি, আর বাকিটা একটা রং হয়ে গিয়েছে। তো এই একইভাবে আমরা কিন্তু গোল করা ছাড়াও আমরা কিন্তু চাইলে পাতা শেপ, স্কোয়ার শেপ, হ্যাঁ, বা হচ্ছে কলকা, যে কোনো কিছু আমরা সেলাই করে টেনে তারপর আমরা কিন্তু করে ফেলতে পারি, ঠিক আছে। ওমের আপু, একটা রং করার পরে আর একটা রং করতে হলে তো শুকাতে হয় না। আপনি তো দেখলেন আমরা কিন্তু দুটো রং করেছি, এই যে এই কাপড়ে কিন্তু আমরা দুটো রং করছি, আমাদের কিন্তু শুকাতে হয়েছে, শুকাতে হয়নি।
আমরা জাস্ট পরপর রঙগুলো করে যাব, জাস্ট কাপড়টা ধুয়ে রঙগুলো অ্যাপ্লাই করে যাব আমরা শুধু, তাহলেই হবে। আমরা শাড়িতে কাজ আমরা করব না, এটা বলা হয়েছে, কারণ অনলাইনে এত বড় একটা শাড়িতে করে দেখানো সম্ভব না। শাড়ির জন্য অনেক স্পেস লাগে, সেটা যখন আপনি যদি সামনাসামনি ক্লাস করতে পারতেন আমাদের কাছে, তখন এটা করা যেত। আমরা বলেছি একই কাপড়ে কয়েকটা রং অ্যাপ্লাই করে একটা প্রোডাক্ট তৈরি করে দেখাবো, তো সেটা আমরা অবশ্যই করে দেখাবো। যদি সেটা ঠিকমতো ফলো করতে পারেন তাহলে শাড়ি কেন, চাদর বলেন, পর্দা বলেন, ফতুয়া বলেন, ব্লাউজ, সব কিছু আপনি করতে পারবেন। আসলে সবটাই তো আপনার রং করা এবং বাঁধাটা তো আপনাকে শেখানোই হচ্ছে, রং করা শেখানো হচ্ছে। এবার সেগুলো আপনি কাপড়ের মধ্যে অ্যাপ্লাই করবেন। দেখেন এটা একটু কার্ভিং শেপ এসেছে, এইভাবে একটু কার্ভ এসেছে এটার মধ্যে। আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটু কফি কফি হয়ে আছে, কালো কালো হয়ে আছে, এটা আসলে এখানে এতক্ষণ অক্সিজেন পৌঁছায়নি। এখন এখানে অক্সিজেন লাগবে, খোলার পরে তারপর সেই জায়গাটাও রং চলে আসবে, হলুদ চলে আসবে এখানে। এটা ছুরি না, এটা একটা কাটার, সুতা কাটার, ঠিক আছে? তো চলেন এবার আমরা সালফার রঙে যে কাজ করেছি সেটা খুলি। এটা হচ্ছে একটা কাটার, থ্রেড কাটার বলে, সুতার দোকানে পেয়ে যাবেন কাটারটা। আচ্ছা, এটা হচ্ছে আমরা লাল কাপড়ের মধ্যে কালো করেছি স্যান্ডউইচ ভাঁজ দিয়ে। দেখেন কত সুন্দর এসেছে রংটা। কালো কালো যদি দাগ পড়ে যায় সেটা তো উঠানোর উপায় নাই, তবে কালো কালো দাগ যাতে না পড়ে সেজন্য কী করা যেতে পারে সেটা আমি আপনাকে বলতে পারি। সেটা হচ্ছে এই যে আমরা কেমিক্যালগুলো ব্যবহার করছি, হ্যাঁ, রংটাকে অ্যাক্টিভেট করার জন্য, সেই কেমিক্যালগুলো ঠিকভাবে রঙে মিশিয়ে ফেলতে হবে পানিতে। যদি কেমিক্যালগুলো না মিশে যদি আপনার দানা দানা হয়ে থাকে, সেগুলো যখন কাপড়ে লাগবে তখন সেই জায়গার মধ্যে কিন্তু কালো হয়ে থাকবে। সুতরাং যখনই কাজ করবেন ঠিকভাবে যাতে কেমিক্যালটা মিশে যায় সেটা নজরে রাখতে হবে। আর হচ্ছে যখন আমরা ধুয়ে ফেলবো যাতে কোনো কেমিক্যাল কাপড়ে না থাকে, পারফেক্টভাবে ধুতে হবে কাপড়টা। ঠিকভাবে যদি ধুয়ে ফেলি তাহলে কিন্তু আর সমস্যা হবে না। আচ্ছা, এটা সাদার মধ্যে আমরা সালফার করেছি, কালো করেছি, এটা আমরা খুলছি এখন। এক কালার চাদর আসলে হোলসেলে পাওয়া যায় না, এক কালারের কাপড় পাওয়া যায়, সেটা এনে আপনি চাদর করতে পারেন। কোথায় পাওয়া যায় সেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে ইসলামপুর আছে, নারায়ণগঞ্জের গাউসিয়া মার্কেট আছে, তারপর হচ্ছে নরসিংদীতে বাবুরহাট আছে, বাবু বাজারও বলে অনেকে। সেই সব জায়গায় আসলে রঙগুলো, কাপড়গুলো আমরা পাইকারি রেটে পেয়ে যাবেন আপনার গেলেই। শাড়ি আসলে কিনতে পাওয়া যায়, এক কালারের শাড়ি কিনতে পাওয়া যায়। শাড়িগুলো 6 হাত মানে 6 গজে হয়, 6 গজ শাড়ি। তো সবাই জানেন যে 12 হাতে একটা শাড়ি হয়, তো 12 হাত মানে হচ্ছে 6 গজ, মানে আমরা জানি যে এক গজ কাপড় মানে হচ্ছে 2 হাত, তো 12 হাত মানে 6 গজ। সুতরাং 6 গজ মানে আমাদের যদি ভ্যাট রং করি, ভ্যাট রঙে আমাদের যেহেতু 3 গজ কাপড়ে 1 তোলা রং লাগছে, তাহলে 6 গজ কাপড়ে আমাদের ভ্যাট রং লাগবে 2 তোলা। যেহেতু আমাদের শাড়ি করছি আমরা, সুতরাং আমরা রংটা একটু বেশি দিই পারফেক্টভাবে রংটা আসার জন্য। বা অনেক সময় দেখা যায় আমরা অনেকটা কাপড় আমাদের খোলা থাকে, বা অনেকটা সময় দেখা যায় আমাদের অনেকটা কাপড় বেঁধে ফেলি। তো এরকম যাতে কোনো কনফিউশন না হয় সেজন্য আমরা 3 তোলা, 2.5 থেকে 3, 3.5 তোলা রং নিয়ে আমরা শাড়ি করে ফেলি। কারণ আপনি রং করলেন কিন্তু পারফেক্টভাবে রংটা আসলো না, হালকা হয়ে গেল, হালকা রং হলো, বা হচ্ছে আপনার রংটা হচ্ছে ব্রাইটনেসটা, রঙের মধ্যে কোনো ব্রাইটনেস নাই, হালকা হালকা শেড আসছে, তাহলে তো হবে না। সেজন্য আমরা একটু রংটা বাড়িয়ে দিই। শাড়ি তো অনেক কষ্ট করে শাড়ি করতে হয়, এত বড় একটা শাড়ি, সুতরাং আমরা রিস্ক নিই না শাড়িতে। আচ্ছা, আপনারা প্রশ্ন করতে থাকেন এক এক করে, আমি কাপড়গুলো বাঁধাও খুলি, আপনাদের প্রশ্নের উত্তরও দিই, ঠিক আছে? আমি একটু দেখছি একজন আপু কি লিখেছে। আমার হয়তো কিছু কমেন্ট আমি মিস করে ফেলেছি, আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, সুলতান আহমেদ আপু লিখেছে ভাইয়া কালারের গ্লেজ কমে যায়। আচ্ছা, কালারের গ্লেজ
যখন আপনি ভ্যাট কালার করবেন, ভ্যাট কালার কিন্তু খুব গ্লেজি একটা কালার। এখন এই ভ্যাট কালারের গ্লেজটা যাতে ঠিকমতো আসে, সেজন্য আপনাকে রং করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা দীর্ঘক্ষণ রঙের পানিতে কাপড়টা রাখবো না। ঠিক আছে, আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছি যে আমাদের ভ্যাট রঙের যে কেমিক্যালগুলো হয় হাইড্রোজ এবং কস্টিক, সেগুলো কিন্তু ব্লিচিং করে ফেলে, মানে এগুলো হচ্ছে ব্লিচিং এজেন্ট। তো যেহেতু এগুলো কাপড়টাকে ব্লিচ করে ফেলে বা বার্ন করে ফেলে কাপড়ের রঙটাকে, সুতরাং যতক্ষণ লাগবে আমাদের রঙটা কাপড়ে বসতে আমরা অতটুকু সময়ই রাখবো। আমরা অতিরিক্ত সময় রঙের মধ্যে কাপড়টা রাখবো না। যদি অতিরিক্ত সময় আমরা রঙের মধ্যে কাপড়টা রাখি, এতে করে কি হবে, কাপড়টা ঠিকমতো আগে রঙটা কাপড়ে বসবে, বসার পরে সেই হাইড্রোজ এবং কস্টিকের ফলে কাপড়ের রঙটা আস্তে আস্তে মানে ব্রাইটনেসটা কমে যায় সেই হাইড্রোজ কস্টিকের জন্য দীর্ঘক্ষণ থাকার ফলে সেখানে। সুতরাং যখন আমরা কাজ করব, আমরা 5-7 মিনিট 10 মিনিটের বেশি, যদি বড় কাপড় হয় সেক্ষেত্রে আমরা 10-12 মিনিট রাখি ভ্যাট রঙে। আদারওয়াইজ অন্যান্য কাপড়ের ক্ষেত্রে কখনোই আমরা 10 মিনিট রাখি না। 4-5 মিনিটের মধ্যে কিন্তু আমরা ভ্যাট রং কাপড় থেকে তুলে ফেলি। এতে করে হয় আমাদের রঙটা খুব গ্লেজি আসে, পাশাপাশি যেটা হয় আমাদের রঙটা হালকা হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে পানির পরিমাণটা। অনেক সময় দেখি আমরা অনেকে একদম ডুবিয়ে পানি দেয়, অনেক বেশি পানি দেয়, ডুবন্ত পানির মধ্যে কাপড়টাকে নাড়াচাড়া করে, তা করা যাবে না। যতটুকু পানি লাগবে কাপড়টা ভিজার জন্য, ঠিক অতটুকু পানি আমরা দিব, অতিরিক্ত পানি আমরা দিব না। অতিরিক্ত পানি দিলেই হচ্ছে অনেকটা রং পানি নিয়ে নেয়, তখন কিন্তু ব্রাইটনেসটা কাপড়ে কমে যায়। ঠিক আছে, যেটা দিয়ে খুলছি সেটার নাম হচ্ছে আপু কাটার। ঠিক আছে, থ্রেড কাটার। হ্যাঁ, প্রাইডের এক কালার শাড়িতে করা যাবে, আবার আপনি চাইলে তাঁতের এক কালার শাড়িও আপনি করতে পারেন। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা বলেছিলাম যারা চাদর করেন তাদের জন্য 4 কোনা হয়েছে এখানে। যদি আমি সেলাই করে নিতাম, সেলাই করে নিলে কিন্তু একদম পারফেক্ট আসতো। যদি আমি বাঁধনটা আবার একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, আমি একটু এটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা কোথায় সেলাইটা করব। যদিও আমি তখন দেখিয়েছি সেলাই করার জায়গাটা, কিন্তু আমি আবারও দেখিয়ে দিচ্ছি যদি কনফিউশন থাকে। পুরোটা সেলাই করতে হবে না, ঠিক আছে? এই যে কাপড়টা এইভাবে জুড়িয়ে সেলাই করতে হবে না। সেলাই করব আমরা কোথায়, কাপড়টা আমরা 4 ভাঁজ করে নিচ্ছি। 2 ভাঁজ হলো, এই হলো 4 ভাঁজ। তারপরে কাপড়ের এই যে বর্ডারগুলো আছে সেই বর্ডারগুলো আমরা এইভাবে একটা পাশে নিয়ে আসলাম, ঠিক আছে? এবার এই অংশটাই আমরা সেলাই করব, ঠিক আছে? বর্ডার অংশটায় সেলাই করে, সেলাইটা আমরা যেভাবে গোল সার্কেল করেছি, সেলাইটা কাঁথা স্টিচ দিয়ে তারপর টান দিয়েছি, সেইভাবেই আমরা এখানে সেলাই করে সেলাইটা টান দিয়ে যদি আমরা বাঁধি, তাহলে একেবারে সমান একটা বর্ডার আমরা ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? সাবেকুন নাহার দিবা আপু, কালকে আমরা একটা 3 পিস করব, ঠিক আছে? তো আমাদের কালকে সেলাইয়ের কিছু কাজ আছে, অনেকটা কাজই সেলাইয়ের, কারণ 3 পিসগুলো করলে যেটা হয় আমরা সেলাইয়ের কাজটা 3 পিসে থাকে অনেকটাই। তো যে কারণে আমি সেলাইটা করে রাখবো আজকে একে, কালকে আপনাদেরকে, যেহেতু আপনারা সবাই জানেন যে সেলাই কীভাবে করতে হয় সেটা তো আপনারা জানেনই, তবুও আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখাবো, একটা বা দুটো ডিজাইন সেলাই করে দেখাবো কালকে ক্লাসের আগে, ক্লাসের সময়। আর হচ্ছে পুরো একটা 3 পিস সেলাই করতে আমাদের কিন্তু প্রায় 4-5 ঘন্টা সময় লেগে যায়। সুতরাং এত সময় তো আমরা দিতে পারবো না। সেলাইয়ের অংশটা আমি আগে করে রাখবো, বাঁধা এবং ডাই করাটা আপনাদেরকে দেখাবো। আর সেলাইটা তো জানেন যে কাঁথা সেলাই, সুতরাং এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই যে ভাইয়া সেলাইটা দেখাচ্ছে না। আসলে সেলাই দেখানো কি, সময় নষ্ট করা। কাঁথা সেলাই সবাই জানেন, কাঁথা স্টিচ দিতে। পানির মাপটা হচ্ছে লিটারে বলা যাবে না, ঠিক আছে? বারবার করে বলা হচ্ছে পানির মাপ লিটার না, কাপড়ের মাপে পানি দিতে হবে আপনাকে। আপনার যদি কাপড় যদি ছোট হয়, সেই কাপড়টা ভিজতে যতটুকু, সেই কাপড়টা ভিজতে যতটুকু পানি লাগবে, হাত এত পিচ্ছিল হয়ে গিয়েছে আমার, ঠিক অতটুকু পানি আমি নিব। আমি অতিরিক্ত পানি নেব না। প্রথমবারে তো বুঝতে পারবেন না, যদিও আপনারা কালকে আমরা যখন কাজ করব তখন তো দেখবেন যে ঠিক কতটুকু পানি আমি দিচ্ছি একটা জামার জন্য বা একটা ওড়নার জন্য, তখন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এবং যখন আপনারা নিজেরা কাজ করবেন, কাজ করতে করতে নিজেদেরও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে কতটুকু পানি দিলে মাপটা ঠিক থাকবে, ঠিক আছে? সুতরাং এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।
যে আপু শাড়িতে, আমি বারবারই বলছি, যতক্ষণ দেখবেন যে শাড়িটা সম্পূর্ণ রঙে সোক হয়ে গিয়েছে তখনই তুলে ফেলবেন। ঠিকভাবে 5-7 মিনিট নাড়াচাড়া করে তুলে ফেলবেন। শাড়ির কাপড় তো একটু পাতলা হয়, বেশিক্ষণ রাখার দরকারও হয় না। চাদরগুলো সাধারণত আমরা 10-15 মিনিট রাখি, 15 মিনিট রাখতে হবে না, 10 মিনিট সর্বোচ্চ। হ্যাঁ, দ্রুত একটু নাড়াচাড়া করতে হবে, করে তুলে ফেলতে হবে। দেখেন একটা কাপড়ে 2টা রঙ, এখানে একটা রঙ, এখানে একটা রঙ, এখানে একটা রঙ, এখানে একটা রঙ, নীল, এখানেও নীল, এখানে হলুদ, এখানেও হলুদ। পলিথিনে বেঁধে আমরা এই কাজগুলো করে থাকি, সবাই দেখেছেন। সেটা বলা হয়েছে, চুলায় জাল দেওয়া না দেওয়ার মধ্যে তফাৎটা। ভ্যাট রং চুলায় জাল দেওয়ার দরকার নেই, ঠিক আছে? চুলায় জাল দিলে যা, চুলায় জাল না দিলেও তা। কিন্তু সালফারের ক্ষেত্রে যদি চুলায় জাল দিয়ে করেন তাহলে রংটা একটু টেকসই হয় বালতিতে করার চেয়ে, ঠিক আছে? আচ্ছা, আমাদের আর একটা কাপড় আছে, এটা চুনজিটা। আমাদের যে চুনজি করেছিলাম আমরা, সেই চুনজিটা এখন আমরা খুলবো। কাল যখন করব তখন দেখবেন কতটুকু রং লাগে। বারবার আমি অনেকবার বলেছি, আর বলবো না। আগামীকাল যখন আমরা ক্লাস করব তখন আবারও বলা হবে, তখন জেনে যাবেন যে একটা চিপিসে কতটুকু রং লাগে, একটা জামায় কতটুকু রং লাগে। আমরা তো আসলে একটা ছিপিত হিসাব করে রং নিচ্ছি না, জামার মধ্যে কত গজ, ওড়নায় কত গজ, সেইভাবে আমরা রংটা নিচ্ছি। সেলাইটা, হ্যাঁ সেলাইটা আমি একটা পার্ট আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো অবশ্যই, কিন্তু পুরো কাপড় তো সেলাই করে দেখানো সম্ভব না, কাঁথা স্টিচ তো। নিজেরা যখন কাজ করবেন সেলাই করলেই বুঝতে পারবেন। আচ্ছা, বলা হয়েছে অনেকবার চাদরে কতক্ষণ ভেজায় রাখতে হবে। চাদর, কিছু চাদর থাকে বেশি মোটা, কিছু চাদর থাকে একটু কম মোটা, সেই অনুযায়ী আপনারা রঙে রাখবেন। নিজেরা যখন কাজ শুরু করবেন তখন বুঝে যাবেন, হ্যাঁ, যে কতক্ষণ রাখতে হবে। একটা দুটো কাজ করেন, কাজ করলে বুঝতে পারবেন আসলে। কাজে যতক্ষণ পর্যন্ত না নামবেন ততক্ষণ এই বিষয়গুলো ক্লিয়ার হবে না। আমি বারবার করে বলার চেষ্টা করছি, সেগুলো আপনারা বোঝার চেষ্টা করুন। আর যখন নিজেরা কাজ করবেন তখন অনেক কিছুই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। একটা দুটো কাজ করলে ধীরে ধীরে অনেক কিছু বুঝে যাবেন। চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। টাইডাই খুবই সহজ কাজ, খুবই সহজ কাজ, যদি ঠিকমতো টিচাররা ইনস্ট্রাকশন ফলো করতে পারেন। দেখেন আমি এখানে চুনজি করেছি, চুনজিটা করেছি, সবাই একটু খেয়াল করেন। ঠিক আছে, এই হয়ে গেল চুনরি। আর এই যে কাপড়গুলো আমি পানিতে খুলে খুলে পানিতে রাখছি, এগুলো আমি এখন ধুয়ে ফেলবো। নর্মালি আমরা যেভাবে কাপড় ধুই সেভাবে আর কি, কোনো ইউজ করা যাবে না, সাবান ডিটারজেন্ট ইউজ করা যাবে না, নর্মালি পানি দিয়ে আমরা ধুয়ে ফেলবো। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের সাদা পানি বের হচ্ছে ততক্ষণ আমরা ধুবো। ভ্যাট রঙে হয় কি, একটা দুটো একবার দুবার পানি চেঞ্জ করে ধুলেই আছে রঙটা সম্পূর্ণ এক্সট্রা রঙটা চলে যায়। কিন্তু সালফারের ক্ষেত্রে অনেকটা সময় আমাদের রঙে মানে অনেকটা সময় ধুতে হয়, বেশ কয়েকবার করে আমাদের ধুতে হয়। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন, ঠিক আছে? আর সালফারে রঙটা পাকা করার জন্য একটা উপকরণ পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে ফিক্সার। একটু পানি লাগবে, পানি। আচ্ছা, সালফারে আমাদের একটা উপকরণ লাগে, সেটা হচ্ছে ফিক্সার বলে আমরা। কারণ সালফার রঙটা যেহেতু খুব একটা টেকসই না ভ্যাটের মতো, তো সেটাকে কাপড়ে ঠিকমতো বসানোর জন্য আমরা যেটা করি, একটা ফিক্সার ইউজ করি, মানে এক্সট্রা প্রোটেকশন হিসেবে আর কি, যে আমরা কিছুটা নিশ্চিন্ত হওয়ার জন্য আসলে ফিক্সারটা ইউজ করা হয়। ফিক্সারটা ইউজ করলে যেটা হয় যে আমাদের রঙটা নর্মালি ফিক্সার ছাড়া করলে যেরকম ট্যাক্সই হয়, ফিক্সার দিলে তার চেয়ে কিছুটা বেশি ট্যাক্সই হয়। কিন্তু ভ্যাটের মতো ট্যাক্সই কোনো কিছুতেই হবে না, ঠিক আছে? ভ্যাটটা অনেক বেশি ট্যাক্সই,
এখন ফিক্সার ইউজ করার যে পদ্ধতিটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফিক্সারটা হচ্ছে অনেকটা পানির মতো, একেবারেই পানির মতো, হয়তো কিছুটা সামান্য ঘন। আমার এটা অনেক দিন আগে এনে রাখা, দীর্ঘদিন সালফারে আমার কাজ করা হয় না। তো এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব, ঠিক আছে? পানিটা আপনার কুসুম গরম পানি হতে পারে, আবার ঠান্ডা পানি হতে পারে। একেবারে উত্তপ্ত গরম পানি দেওয়া যাবে না, ঠিক আছে? কুসুম গরম পানি অথবা ঠান্ডা পানি। তার মধ্যে আমরা 3 গজ কাপড়ে যেটা করে আমরা 1 চামচ ফিক্সার দিই। তো আমি এখানে 1 চামচের মতো ফিক্সার দিয়ে দিলাম। ফিক্সারটা দিয়ে একটু মিশিয়ে নেব আমি ফিক্সারটা, ঠিক আছে? আমি ফিক্সারটা হয়তো নষ্ট হয়ে গিয়েছে অনেকদিন আগে আগে কিনা, তবু আপনাদের পদ্ধতিটা দেখানোর জন্য আসলে ফিক্সারটা আমি দেখাচ্ছি। কারণ হয় কি, আমরা আসলে যদিও আমরা সালফারে তেমন একটা কাজ করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের সালফারে নির্ভর করতে হয়। তো সেই সময়টায় আমরা যেটা করি যে ফিক্সারের মধ্যে কাপড়টা এভাবে দিয়ে রাখি। এভাবে 10-15 মিনিট 20 মিনিট আপনি রেখে দিবেন, হাত দিয়ে না ধরে। এভাবে কাপড়টা আমরা 10-15 মিনিট এখানে রেখে দিব, ঠিক আছে? তারপর ধুয়ে ফেলবো, ধুয়ে ফেললেই হয়ে যাবে। না, কড়া রোদে না, নর্মাল রোদে শুকালেই হবে। হ্যাঁ, প্রিয়াঙ্কা রোজারিও আপু, আপনাকে দেখাচ্ছি আমাদের স্যান্ডউইচ ভাজে কোন ডিজাইনটা হয়েছে। স্যান্ডউইচের 2টা ভাজি আসলে সালফারে করা হয়ে না, একটা তো এই দেখেন, এটা হচ্ছে একটা স্যান্ডউইচ যেটা দেখেছিলাম পরবর্তীতে 2 নম্বরে, সেইটা হচ্ছে একটা। আর এগুলো আমি তাহলে তুলে ফেলি, হ্যাঁ, আপনাদেরকে দেখানোর জন্য। এটা তো আমি কোনো কাজে লাগাবো না, এটা আপনার 10-15 মিনিট রেখে রংটা ফিক্স করে নেবেন। ধুয়ে আপনাদেরকে স্যান্ডউইচ ভাজের ইয়েটা দেখাচ্ছি। এই হচ্ছে আরেকটা স্যান্ডউইচ ভাজ। আর এটা হচ্ছে স্যান্ডউইচ ভাজে আরেকটা ডিজাইন, ঠিক আছে? এরকম অনেকগুলো, অনেকভাবে ডিজাইন করা যেতে পারে স্যান্ডউইচ ভাজ দিয়েই। কিছুক্ষণ ভিজে রাখতে হবে না, বারবার পানি পাল্টে ধুলেই হবে। হ্যাঁ, এত চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। নর্মালি যেভাবে আপনার কাপড় চোপড় ধোন সেভাবেই ধুবেন। আচ্ছা জান্নাতুল আপু, এখন তো নিয়ম জানলেন আপু, এখন আশা করি কাজ অনেক ভালো হবে। প্র্যাকটিস করতে হবে। বাটিক বলে না, শুরুতে ক্লাসের শুরুতে আমি বাটিক এবং টাইডাইয়ের যে ডিফারেন্স সেটা আমি বলেছি। আপনি ক্লাস প্রথম পার্টটা দেখে নেবেন, তাহলেই বুঝবেন। বাটিক সম্পূর্ণ আলাদা একটা থিম, চুঞ্জিটা বাটিক না, এটা হচ্ছে টাইডাই, ঠিক আছে? টাইডাইয়ের একটা ডিজাইন হচ্ছে চুন্দ্রি। হ্যাঁ, হ্যাঁ মারিনা আপু, আপনি যদি ফুল পাতায় ডিজাইন করেন তাহলে আগে এঁকে তারপর সেলাই করে, যেভাবে আমি আজকে সার্কেল করেছি সেলাই করে তারপর টেনে বেঁধে নিয়েছি, সেভাবেই আপনি ফুল পাতা করতে পারবেন। দাম নির্ধারণের ব্যাপারে আগামীকাল বলবো ক্লাসে, ঠিক আছে? চুনরি প্রিন্টে 2-3টা কালার করার জন্য আমাদের নেক্সট উইকে মাল্টি কালার ডাইয়ের ক্লাস আছে। প্রশিয়ানে মাল্টি কালার কীভাবে করতে হয়, সেইভাবে আমরা একটা চুনরির মধ্যে অনেকগুলো রং কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা মাল্টি কালার ডাই ক্লাসে আমরা শিখব। এটা মাল্টি কালারের বিষয়। মাল্টি কালারের ক্লাসটা হচ্ছে আমাদের আগামী শুক্রবার হবে, সেটার ফি হচ্ছে 400 টাকা, একদিনের ক্লাস। মাল্টি কালার করার যে পদ্ধতি সেটা আমরা সেখানে শিখাবো, প্রশিয়ান কালার ব্যবহার করে বা ব্রাশ টাইপ বলে আর কি। রঙটা আসলে আমরা আগে তৈরি করে ব্রাশ পেন্টের মতো করে ব্রাশ করতে হয়, তারপর সেটাকে বেঁধে তারপর
বেজ রং করতে হয়, এটা আলাদা একটা পদ্ধতি আছে অন্য রকমের, সেটা যারা যারা সেই ক্লাসটা অংশগ্রহণ করবেন আগামী আগামী শুক্রবারের মাল্টি কালার ব্রাশ ডে ক্লাস যারা করবেন তারা বিভিন্ন রং অ্যাপ্লাই করার সেই প্রুশিয়ানের পদ্ধতিটা জানতে পারবেন। আচ্ছা, লোপা আপু আপনাকেও ধন্যবাদ। আমি চেষ্টা করেছি আসলে যতটা সম্ভব, আমি জানি না কতটুকু ভালো বোঝাতে পেরেছি, তবে আপনারা যদি ক্লাসটা আরও কয়েকবার যদি দেখেন মনোযোগ সহকারে তাহলে আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। শেষে সালফারে নয়, সেটা হচ্ছে ফিক্সারে বোঝাতে হয়, ঠিক আছে? ফিক্সার দিয়েছিলাম আমি, ফিক্সারটা কোথায় রাখলাম, এই তো। এটা একটা পানির মতো একটা উপকরণ, ঠিক আছে? একটু ঘন হয় পানির চেয়ে। এটা আসলে 3 গজ কাপড়ের জন্য আমরা 1 থেকে 1.5 চামচের মতো ফিক্সার পানিতে দিয়ে সালফার ডাই করা কাপড়টা সেখানে 10-15 মিনিট 20 মিনিট আমরা ভিজিয়ে রাখি, তারপর তুলে ধুয়ে ফেলি, এতে করে রঙটা কিছুটা ফিক্স হয়। ভিডিওটা ডাউনলোড করা যাবে না লোপা আপু, ভিডিওটা আমাদের গ্রুপে থাকবে, আপনি গ্রুপ থেকে বারবার করে দেখতে পারবেন, 2 মাস এখানে থাকবে আমাদের ভিডিওটা। আপনাদের সবাইকেও অনেক ধন্যবাদ আপুরা, আপনার কাপড়গুলোতে ইন্ডিভিজুয়ালভাবে ডিজাইনগুলো অ্যাপ্লাই করেছি। আগামীকাল আমরা একটা বড় কাপড়ে 2-3টা ডিজাইন অ্যাপ্লাই করা এবং 2-3টা রং অ্যাপ্লাই করার পদ্ধতি জানবো, পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে আমরা একটা 3 পিস আমরা করব, ঠিক আছে? সবাই একটু যেটা করবেন আপনারা প্রস্তুতির মেন্টাল প্রস্তুতি রাখবেন। সবাই একটু মেন্টাল প্রস্তুতি রাখবেন আপনারা। আর হচ্ছে কালকের ক্লাসের জন্য মানে এভাবে একটু ধৈর্য সহকারে ক্লাসটা পুরোটা মনোযোগ সহকারে দেখবেন, অপ্রয়োজনীয় প্রশ্ন কম করবেন, হ্যাঁ? তাহলেই হবে, কারণ ক্লাসের শেষে তো আমরা একটা প্রশ্নোত্তর পর্ব রাখছি প্রতিবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আপুরা সবাই আপনারা ছিলেন সাথে। সুজিতা আপু, এটা সোডিয়াম না, এটা হচ্ছে মানে আপনি সম্ভবত এটার কথা বলছেন, এটা হচ্ছে ফিক্সার বা ফিক্সল বলে অনেকে। আর হচ্ছে একজন বলছে পিকচার, এটা পিকচার না, পিকচার মানে তো ছবি, হ্যাঁ ফটো, সেটা না, এটা হচ্ছে ফিক্সচার, আমরা যে কাপড়ে ফিক্স করি না, রং ফিক্স করি যে, এটা হচ্ছে ফিক্সচার। ওকে, আচ্ছা, তো সবাইকে আপনারা অসংখ্য ধন্যবাদ। আমি আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি, আমি ডিজাইনগুলো আবার একটা একটা করে দেখিয়ে ক্লাসটা শেষ করব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামীকাল ক্লাসে এভাবেই শান্ত শিষ্ট বাচ্চার মতো থাকবেন, তাহলে আশা করি আগামীকালের ক্লাসটা আমরা এর চেয়েও ভালোভাবে করতে পারবো, ঠিক আছে? আপনাদের একটু সহযোগিতা দরকার আসলে, আপনারা যদি পরপর এত প্রশ্ন করতে থাকেন বা যেই অংশ থাকবো সেই অংশ নিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে দেখবেন সবাই ভালো মতো শিখতে পারছেন, কারণ ক্লাসের পরে তো আমরা একটা প্রশ্নোত্তর পর্ব রাখছি। হ্যাঁ, আজকে সমস্যা হচ্ছিল আসলে, আশা করি আগামীকাল সমস্যা হবে না। তো সমস্যা হয় আসলে, অনলাইনে ক্লাস করতে গেলে আমাদের তো কিছু ব্যাপার কনসিডার করতেই হয়, কারণ সম্পূর্ণটা তো নেটওয়ার্কের উপরে আসলে কারো হাত নেই, এই বিষয়গুলো একটু একটু ম্যানেজ করে নিতে হবে আপু, কষ্ট করে। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আপুরা, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটা আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামীকাল যথাসময়ে ঠিক 2:30টার সময় সবাই ক্লাসে চলে আসবেন, ঠিক আছে?